Babu Assalamu Kichi. alaikum everybody, and today we are going to start the chapter 16, rest of the part. So already we finished up to hypothesis. So there was two hypotheses, proposition 1 and proposition 2, and without tax and with tax. So there are two propositions. And after that, today we are going to start another two topics, and it is in chapter 17, though it is the part of capital structure. Capital structure, there are two chapters in the same name, capital structure, and chapter 17 will cover another two topics. So page number 5 to 6. No, 5. Yeah. So go to page number 597. There is the topic 17.7, the pecking order theory. We will discuss at first this one. Then another topic we'll cover, that is the how to set up the capital structure. এই দুইটা টপিক আমরা এই কভার করলে আমাদের এই পুরো ক্যাপিটাল স্ট্রাকচার এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমে পেকিং অর্ডার থিওরিটা আলাপ করব। পেকিং অর্ডার থিওরিটা কি? তো ইট ইজ রিলেটেড টু সোর্সেস অফ ফাইন্যান্সিং, and when a company is setting its capital structure, so which sources will be get prioritized, that will be discussed in this theory. And according to this theory, the first sources of financing that should be determined or taken by the company, and that is the use of internal financing. When we'll think about the financing, so at first we'll think about the internal financing we have. So if we have the internal financing or available sources, then we'll utilize that portion at first. So the pecking order theory discuss about the sequence of financing of a business firm or a company. Sequence of financing means which will be first and second and third, the order. So order here means the sequence. কত পেজ স্যার? 597 তো খুঁজে পাচ্ছি। 597 the pecking order theory দেখেন। স্যার শেয়ার করে দিলে নাম স্যার। ক্যাপিটাল স্ট্রাকচার স্যার। আচ্ছা, আমার বইয়ের সাথে না মিলতে পারে, আপনি ওই চ্যাপ্টারের মধ্যে পেকিং অর্ডার থিওরিটা 17.7 এটা যেই পেজে আছে ওখানে গেলেই চলবে। আমার হয়তো স্যার আমার এই পেজে বললে আচ্ছা 17.7 চ্যাপ্টারের নাম হচ্ছে স্যার ফাইন্যান্সিয়াল লেভারেজ এন্ড ক্যাপিটাল স্ট্রাকচার পলিসি স্যার। আচ্ছা, আপনি এই ক্যাপিটাল স্ট্রাকচার এটা চ্যাপ্টার 17 এ 17.7 এই পার্টে যান, তাইলেই পাবেন। পেজ নাম্বার 543 543 মাঝামাঝি 17.7। হ্যাঁ ঠিক আছে, এটা ওকে। তো এই টপিকটা পেলেই হবে, পেজ নাম্বার যাই হোক। দ্য পেকিং অর্ডার থিওরি নিয়ে আমরা আলাপ করছিলাম। পেকিং অর্ডার স্ক্রিন শেয়ার করে দিলে আর বেশি ভালো হতো। পেকিং অর্ডার থিওরি কি নিয়ে আলাপ করবে? ইট ডিসকাস অ্যাবাউট দ্য অর্ডার অফ ফাইন্যান্সিং। অর্ডার বলতে এখানে সিকোয়েন্স। ওকে, সিকোয়েন্সিয়াল অর্ডার মানে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, সেই অর্ডারটা এই থিওরি ডিসকাস করে। তো সেক্ষেত্রে আমরা বলেছি যে ফার্স্ট সোর্সেস অফ ফাইন্যান্স উইল বি ইন্টারনাল সোর্সেস। আমরা যখন সোর্স নিয়ে কথা বলবো বা কোম্পানি চিন্তা করবে যে কোন সোর্স থেকে সে ফাইন্যান্স করবে, সেক্ষেত্রে এট ফার্স্ট দে উইল থিঙ্ক অ্যাবাউট দ্য ইন্টারনাল সোর্সেস। এবং ইন্টারনাল সোর্স কাকে বলে বা এক্সাম্পল কি বলেন তো? হচ্ছে ইন্টারনাল সোর্স মালিকের ক্যাপিটাল হতে পারে স্যার, ইকুইটি। ইন্টারনাল সোর্সের এক্সাম্পল বলেন। ইকুইটি তো স্যার। ইন্টারনাল সোর্স রিটেন আর্নিং হতে পারে, ইনিশিয়ালি ইকুইটি ফাইন্যান্সিং হতে পারে। রিটার্ন আর্নিংস ইজ দ্য সোর্স। ইন্টারনাল ফাইন্যান্সিং এর সোর্স হলো রিটার্ন আর্নিংস। এইটাই রিটার্ন আর্নিংস হলো কোম্পানির। এই রিটার্ন আর্নিংসটা কোথা থেকে আসে? তো প্রত্যেক বছর যে ইন্টারেস্টটা আছে, ইন্টারেস্টটা ডিভিডেন্ড দেওয়ার পরে যে অতিরিক্ত থাকে স্যার। ওইটা আমরা রেখে দিয়েছিলাম। ওইটা আমরা রেখে দিয়েছিলাম কেন?
বিকজ উই ওয়ান্ট টু ফাইন্যান্স। তো এটাই হলো ইন্টারনাল সোর্স অফ ফাইন্যান্সিং। তো কোম্পানি যখন সোর্স নিয়ে কথা বলবে, চিন্তা করবে, প্ল্যান করবে, দে উইল থিঙ্ক অ্যাবাউট দ্য ইন্টারনাল ফাইন্যান্সিং এট ফার্স্ট। তাহলে ফার্স্ট রুল হলো, এখানে কয়েকটি রুল আছে দেখেন। রুল 1, রুল 1 এ কি আছে? রুলস অফ দ্য পেকিং অর্ডার, এই যে দেখতে পাচ্ছেন না? জি স্যার। রুল 1, ইউজ ইন্টারনাল ফাইন্যান্সিং। বুঝছেন? জি স্যার। ইউজ ইন্টারনাল ফাইন্যান্সিং, এটা হলো রুল 1। কিসের রুল 1? পেকিং অর্ডার থিওরির। তার মানে এই থিওরি সাজেস্ট করে যে প্রথমেই আমরা কি করব? ইন্টারনাল ফাইন্যান্সিং করব, মানে লোন নিব না, শেয়ার ইস্যু করব না, অন্য কোনো ওয়েতে আমরা যাব না। At first we will think about how much retained earnings we have. এটা যদি অ্যাভেলেবল থাকে, then we will invest from that sources. আমরা এই সোর্সটাকে আগে কাজে লাগাবো। এটা হলো রুল 1। সেকেন্ড রুল কি? ইস্যু সেফ সিকিউরিটিজ ফার্স্ট। তার মানে ইন্টারনাল ফাইন্যান্সিং যদি অ্যাভেলেবল থাকে সেটা করব, যদি না থাকে অথবা কম থাকে, দেন উইল থিঙ্ক অ্যাবাউট দ্য রেস্ট অফ দ্য সোর্সেস। আর রেস্ট অফ দ্য সোর্সের মধ্যে কি আছে? সেটি হলো ডেট আছে এবং ইকুইটি আছে। এবং এগুলির মধ্যে ডেটের মধ্যে আবার যেমনি লোন হতে পারে, বন্ড হতে পারে। সো সেটা আমরা কোনটা নিব আগে? সেক্ষেত্রে বলা হয়েছে ইস্যু সেফ সিকিউরিটিজ ফার্স্ট। ওকে, তার মানে সেকেন্ড রুল হলো সেফ সিকিউরিটির বলতে এখানে আমরা ডেটের মধ্যে যেগুলি সেফ, তো ডেটের মধ্যে সেফ বলতে বন্ড নাকি ডিবেঞ্চার নাকি লোন, কোনটা আমরা কি কোনটা আগে করব কোনটা পরে করব, এটা কোম্পানির সিকিউরিটি বা সেফটির উপরে বেস করে ডিসিশন নেবে কোম্পানি। তো সেকেন্ড রুল অনুযায়ী আমরা আমাদের মাথায় রাখতে হবে যে আফটার ইন্টারনাল ফাইন্যান্সিং, দেন সেকেন্ড রুল উইল বি দ্য debt, and debt includes bond, debenture, loan. So the safe security will be the first. Okay, and এই সোর্সটাও যদি আমরা ইউটিলাইজ করে ফেলি, মানে লোন নিয়ে ফেলেছি এনাফ, অথবা বন্ড ইস্যু অলরেডি করেছি এনাফ, ডিবেঞ্চার অলরেডি মার্কেটে আছে আমাদের, এই অপশনে আর যাওয়া যাচ্ছে না, দেন at the last option is the equity financing. When there is no stone unturned, আর কোনো ওয়ে নাই, then we will go for security or the equity financing, যেটিকে আমরা শেয়ার ইস্যু বলি। তো শেয়ার ইস্যু হলো সবার শেষে। You got the point? বুঝছেন? জি স্যার। তো এখন এই সিস্টেম বাই সিকোয়েন্স অফ ফাইন্যান্সিং কি বলা হচ্ছে? পেকিং অর্ডার থিওরি। স্যার সেকেন্ড রুলটা ভালো করে বুঝতে পারি নাই। সেকেন্ড রুল হলো, ফার্স্ট রুল হলো ইন্টারনাল ফাইন্যান্সিং, সেকেন্ড রুল হলো ডেট ফাইন্যান্সিং। এখন ডেট ফাইন্যান্সিং এর মধ্যে যেহেতু অনেকগুলি সিকিউরিটি আছে, সেক্ষেত্রে সেফ সিকিউরিটি ফার্স্ট। সেফ বলতে কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে সেফ। কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে সেফ কোনটি? যেটি ইনভেস্টরের পয়েন্ট অফ ভিউ থেকে আনসেফ। কথা বুঝছেন? ডিবেঞ্চার এবং বন্ড এর মধ্যে ডিফারেন্স কি বলেন? বন্ড এন্ড ডিবেঞ্চার এর মধ্যে ডিফারেন্স কি? কেউ বলতে পারবেন না? পার্থক্যটা বলতে পারছি না। বন্ড তো বন্ড তো বোঝা যাচ্ছে ফাইন্যান্সিং, ডিবেঞ্চার জি, কিন্তু বন্ড কি? বন্ড ইজ এ লং টার্ম ডেট ইনস্ট্রুমেন্ট, তাই তো? লং ডেট স্যার। তো এখন এই যে লং টার্ম ডেট ইনস্ট্রুমেন্ট, ডিবেঞ্চারটাও কিন্তু সেম, কিন্তু ডিফারেন্স হলো একটা সিকিউরড একটা আনসিকিউরড। তার মানে কোম্পানি যদি বন্ড ইস্যু করে, তাহলে এই ইস্যুইং এর এগেইনস্টে দ্য কোম্পানি নিড টু হ্যাভ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মর্টগেজ আর ইট ইজ ব্যাকড বাই সিকিউরিটিজ। তার মানে আপনি কোম্পানির বন্ড কিনেছেন, এবং এই কোম্পানির বন্ড কেনা মানে কি? কোম্পানিকে লোন দেয়া।
এখন আপনি বন্ড কিনেছেন 1 লাখ টাকার, মানে কোম্পানিকে 1 লাখ টাকা লোন দিয়েছেন, কোম্পানি আপনাকে পেমেন্ট করতে পারবে কিনা? হ্যাঁ পারবে, কারণ এই বন্ডের এগেইনস্টে কোম্পানির সিকিউরিটি আছে, সেটি কোম্পানি গ্যারান্টি দেয়, ইট ইজ সিকিউরড। তো এখন এটি যেহেতু সিকিউরড, এই কারণে কোম্পানির জন্য এটি হলো আনসেফ। আনসেফ কেন? কারণ এটি আগেই পেমেন্ট করতে হবে। আর কোম্পানির জন্য সেফ কোনটা? কোম্পানির জন্য সেফ হলো যেটি আপনার জন্য আনসেফ। তো সেটি হলো ডিবেঞ্চার। ডিবেঞ্চার ইজ নট ব্যাকড বাই সিকিউরিটি, মর্টগেজ দিয়ে এটি ব্যাক না। যদি কোম্পানি ফেল করে ইন কেস, সেক্ষেত্রে ডিবেঞ্চার হোল্ডাররা সবার পরে পাবে, কিছু না থাকলে কিছুই পাবে না, কিন্তু বন্ড হোল্ডাররা সেক্ষেত্রে আগে পাবে। বন্ডের মধ্যেও আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, যে যেমনি কনভার্টেবল, নন কনভার্টেবল। তো সেগুলির উপরে ডিপেন্ড করে যে কোনটি সেফ কোনটি আনসেফ। তো কোম্পানি হয়তো কনভার্টেবল বন্ডকে আগে ইস্যু করবে না, কারণ এটি রিস্কি কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে। তো কলাবল বন্ড কোম্পানির জন্য সুবিধা, সেটি আগে করবে। তো এরকমের যে সিকিউরিটিগুলি রয়েছে কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে, যেগুলি সেফ সেগুলি আগে করবে, আর যেগুলি আনসেফ সেগুলি পরে করবে। ক্লাসটা করি না। এটি হলো রুল 2। আর এরপরেই যদি আমরা লাস্ট অপশন বলি, সেটি কি বললাম? সেটি হলো ইকুইটি ফাইন্যান্সিং। বুঝছেন? রুল 3ও বলতে পারেন, অথবা এর মধ্যে যদি আমরা ফেলি তাহলে লাস্ট অপশন ইজ দ্য ইকুইটি ফাইন্যান্সিং। এবার ক্লিয়ার? তো আপনি একটি কোম্পানির বন্ড কিনেছেন 1 লাখ টাকার, এর মানে কি? এর মানে হলো আপনি কোম্পানিকে লোন দিয়েছেন। তাহলে এখন প্রশ্ন হলো, কোম্পানি যদি ব্যাংক থেকে লোন নিতে চায় সেটিকে বলে ব্যাংক লোন, কোম্পানি যদি পাবলিকের কাছ থেকে লোন নিতে চায় সেটি হলো বন্ড অর ডিবেঞ্চার। বন্ড, এটি হলো বন্ড এন্ড ডিবেঞ্চার। এবার ক্লিয়ার? স্যার ডিবেঞ্চারে তো পার্সেন্টেজ বেশি থাকে, তাই না স্যার? ডিবেঞ্চার যেহেতু আনসিকিউরড, এই কারণে রেট বেশি থাকে। আপনি এটা কেনা মানে তো আপনি রিস্ক নিচ্ছেন, এই কারণে আপনাকে বন্ডের চেয়ে অবশ্যই বেশি দিতে হবে, না হলে আপনি রিস্ক নেবেন কেন? যেগুলি বেশি রিস্কি সেগুলি রেট বেশি, এটাই তো স্বাভাবিক। আপনি ব্যাংকে যেমনি ফিক্সড ডিপোজিট করেন আর শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, ফিক্সড ডিপোজিট করলে তো আপনাকে 5-6% এর বেশি দিবে না, আর শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে তো অনেক রিস্ক নিচ্ছেন, সেক্ষেত্রে তো 20%ও পেতে পারেন আপনি, আবার 0%ও পেতে পারেন। হতে পারে। রিস্কিনেসের উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা এখানে ক্লিয়ারলি ধারণাটি থাকতে হবে আমাদের, যে পেকিং অর্ডারটি কি। আপনাকে জিজ্ঞেস করা হলো যাতে আপনি বলতে পারেন পেকিং অর্ডার থিওরি ডিসকাস অ্যাবাউট দ্য সিকোয়েন্স অফ ফাইন্যান্স অর দ্য অর্ডার অফ ফাইন্যান্সিং। So which one will be earlier and which one will be later in case of financing or setting up the capital structure. So, and there is 2 rules. Number 1, the internal financing at first, and rule 2 discuss about the safe security first. And safe security first, that means the last option will be the equity financing. Okay. তো এতটুকু অন্তত বলতে পারতে হবে বা মনে রাখতে হবে। মনে থাকবে না সবার? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। জি স্যার, মনে থাকবে। এখন তো বলছে ভাইবার হয়তো মনে থাকে না, ভাইবার সময় জিজ্ঞেস করব, এই জন্য বলে দিলাম এতটুকু অন্তত বলতে পারতে হবে। স্যার মনে থাকে, স্যার মনে থাকলে অনেক সময় বলা যায় না, নার্ভাস লাগে। সেটা হতেই পারে, কারণ সকল ইন্টারভিউ তো ইন্টারভিউ, জব ইন্টারভিউ, যে কোনো ইন্টারভিউ, ভাইবার সবই তো মানে এটি ইন্টারভিউ শুনলেই তো মনে হয় যে কিছু একটা আর কি। তো যার কারণে মানুষের নার্ভাস সিস্টেম, নার্ভাস হওয়া বুঝুন তো, নার্ভাস সিস্টেম আছে তো মানুষের, এই নার্ভাস সিস্টেমে তখন মানুষের এই মেমোরিতে একটা হরমোন সিক্রেশন হয়, আর এই সিক্রেশনের কারণে তখন এই নার্ভনেস বা এই যে গলা শুকিয়ে যাওয়া বা এই যে এই সমস্যাগুলি তৈরি হয়। সবার কিন্তু হয় না, আবার কম বেশি হয়। তো এটার কারণ হলো যাদের মধ্যে
পার্টিকুলার হরমোনের প্রভাব থাকে তাদের এটা বেশি হয়, এটা কম থাকলে এটা কম হয়। আর এটি জেনেটিক্যাল বিষয়ও আছে, যারা পূর্বের জেনারেশন থেকে ওই জিন বেশি নিয়ে এসছেন তাদের এটা বেশি হয়, যারা কম নিয়ে এসছেন তাদের কম হয়। তো এগুলি অনেক মানে কি বলে মেডিকেল অনেক ক্যালকুলেশন আছে। অভ্যস্ত হয়ে যায়, জি অভ্যস্ত হয়ে গেলে আর সমস্যা হয় না। হ্যাঁ সেটাই আর কি। তো এখন আপনি মনে করবেন যে না পারলে তো না পারলাম, সমস্যা কি, আর না পারলে কি হবে, জবটা যদি না পাই, এইটা যদি মাথায় থাকে তাহলে তাহলে কিন্তু আপনি আরো বেশি নার্ভাস ফিল করবেন। এই জন্য মনে করবেন যে যে টকিং টু সামবডি অ্যাজ ইউজুয়াল কথা বলছি, তো কথা বলছি কিছু কথা তো নাই বলতে পারি, এটাও স্বাভাবিক, কিছু পারি এটাও স্বাভাবিক, এরকমের একটা মেন্টালিটি হোল্ড করার চেষ্টা করলে এটা হয়তো মিনিমাইজ করা যায় এই আর কি। আর আপনি স্যার যখনই লজ্জা লাগে তো, স্যারের সামনে বলতে পারবো না, কেমন একটা ইনসাল্টিং মনে হয়, এই না জন্যই তো ইনসাল্টিং কি, সমস্যা। এটা আপনি যে কোনো ভাইবা বোর্ডে যান, তারা যদি মনে করে যে আপনি একটু আনইজি ফিল করেন, তারা কিন্তু আপনার সাথে একটু গল্প করে নেয়। প্রথমে প্রথমে আপনি কোথায় থাকেন কি করেন এইসব কথাবার্তা জিজ্ঞেস করে না, এটা জিজ্ঞেস করে, তারাও কিন্তু সবাই এটা বুঝে যে একটু আনইজি মানুষ ফিল করতে পারে। তো সেক্ষেত্রে তার সাথে এটা স্বাভাবিক হওয়ার জন্য তো কিছু কথাবার্তা জিজ্ঞেস করে, তো এই কথাগুলি আপনি বলবেন, বললেই তো ইজি হয়ে যায় আর কি। তো আপনি কোত্থেকে এসেছেন স্যার নার্ভাস কাকে বলে? জি স্যার নার্ভাস কাকে বলে বোঝা যাবে স্যার, এই যে যেদিন প্রেজেন্টেশন হবে স্যার সেদিন দেখবেন স্যার। না এই জন্য তো তরিকা বলে দিলাম আর কি, যে আপনি আগেই ওই মেন্টালিটি হোল্ড করবেন যে কিছু তো আমি নাই পারতে পারি, এটাই স্বাভাবিক। তো এটা ওই যে কি স্যার মেন্টালিটি হোল্ড বলবেন করলে দেখবেন তখন আবার নার্ভাস। ভালোই পারবেন আপনি এই আর কি। তো এখন আপনি যদি সিরিয়াস থাকেন যে কোনো ভুল করা যাবে না, কি হয় কি না কি হয়, না পারলে আবার সবাই দেখতেছে, এই যে এটা যত বেশি আপনি চিন্তা করবেন তত বেশি হলো আপনার এটা সমস্যা তৈরি হবে আর কি। সবাই বিজনেস কমিউনিকেশন পড়ে আসছে তো। হ্যাঁ সেটাই তো, এগুলি তো আরো বিজনেস কমিউনিকেশন আমিও কোনো একটা ব্যাচে পড়িয়েছি, তো হয়তো আপনাদের সাথে ওই কোর্সটা পাইনি আর কি। তো যাই হোক, সেগুলি হয়তো আমাদের মাথায় থাকলে এটা মিনিমাইজ করা যায় আর কি। তো আবার এটা ডিপেন্ড করে আপনার পজিশনের উপরেও। আমি যখন আপনার ভাইবা নিচ্ছি তখন তখন তো আমি নার্ভাস হই না, আমি আবার ভাইবা দিতে গেলে আমার আবার সেটা আবার কেমন কেমন মনে হবে। তো এটার মানেটা কি, এটার মানেটা হলো যে আমার থিঙ্কিং, স্যার এটার স্যার মানেটা হলো বিজনেস আবার কমিউনিকেশনে একটা কথা ছিল স্যার, স্টেজে দাঁড়ানোর পরে মনে করতে হবে আই এম দা বস। ওইটাই তো, যে যদি স্যার এখানে আমার ভাইবা নেওয়ার থিঙ্কিংটা সময় স্যার, ভাইবা নেওয়ার সময় স্যার আপনি বস, আর ভাইবা যখন দিতেছেন তখন তো স্যার আপনি বস না, এর জন্য স্যার নার্ভাস সিস্টেম কাজ করে। ওইটাই তো বললাম যে তখন আপনার যে ভাইবা নিচ্ছে সেই তো, সে ভুল বললেও সেই রাইট, আর আপনাকে তো ওই জন্য আপনি যা বলছেন যদি বলে কিছুই হয় নাই, তো এখন যদি ওইটা আপনি টেনশনে পড়ে যান, না আমি রাইট আনসার দিলাম, তো বললো যে কিছুই হয় না, তাইলে এখন আমার কি হবে, চাকরিটা তো হারাইলাম না, এই এই থিঙ্কিং করেছেন তো রং করেছেন। আপনি মনে করবেন হ্যাঁ রং বলেছি, ঠিক আছে রং বলেছি, আবার ট্রাই করি, চাকরি না হইলে না হবে, হবে অন্য আরেক জায়গায় হবে, সমস্যা কি। তো এই মেন্টালিটি যদি থাকে তাহলে আপনি দেখবেন ওইখানে ভালো করবেন আর কি। আর যদি মনে করেন যে এইবার যদি মিস হয়, এই জবটা গেলে তো আমার কি হবে, জীবন শেষ, জীবন শেষ। এইটা এই মেন্টালিটি হোল্ড করা মানেই হলো আপনার তখন ভিতরে মানে বডির ফিজিওলজিক্যাল অ্যাকশন হয়তো, তো বডির মধ্যে তখন ওই হরমোনগুলি কিছু কিছু হরমোনের সিক্রেশন বেশি হয়। আর এই হরমোনের একটা হরমোনের সাথে তো আর একটা লিঙ্ক, কিছু কিছু হরমোন সিক্রেশনের কারণে তখন মানে হার্টের ব্লাডের পাম্প এটি বেশি হয়, বেড়ে যায়, তখন অনেকের বুক ধরফর করে বলে না, আমরা দৌড়ে দৌড়ি করলেও তো বুক ধরফর করে, তো এখন আমি বসে কথা বলতেছি, এখন আমার বুক ধরফর করলো কেন, এটা বিষয় না, তো আমি তো দৌড়াদৌড়ি করিনি, তার মানে হলো দৌড়াদৌড়ি করলে যে হরমোনটি সিক্রেশন হয় আর আপনি বসে বসে ওই হরমোনের সিক্রেশন হয়ে গেছে আপনার, এই কারণে তখনই আপনি ওইরকম একটা সিচুয়েশনে পড়ে গেছেন। তাহলে এটা ওভারকাম করার ওয়ে তো বললাম যে ওইটা মনে করতে হবে আর কি। আর এটা যদি মাত্রাতিরিক্ত হয়, মাত্রাতিরিক্ত বলতে এটা অ্যাবনর্মাল কেস, যেটা হওয়ার কথা না,
যে কোনোভাবেই আপনি মিনিমাইজ করতে পারছেন না, সেটা তো মানে ফিজিক্যাল আনফিটনেস, এটা ট্রিটমেন্ট নিতে হবে আর কি। যাই হোক, ওইটা অন্য প্রসঙ্গ, আমরা ওদিকে যাচ্ছি না। তো এখন যেটি আমরা আলাপ করব, how firms establish capital structure. এটা 17.9, তো 548 448। তো সামনে আগাই দেখি কত পেজ আসে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার দেখতে পাচ্ছি। তো এখানে 17.9 হাউ ফার্মস এস্টাবলিশ ক্যাপিটাল স্ট্রাকচার, তার মানে ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে তো আমরা এই চ্যাপ্টারেই মূলত এই ডিসকাশনটা অনেক করেছি। সো এটা কিভাবে আমরা এস্টাবলিশ করব, ফরমেশনটা কিভাবে হবে। তো এখন সেক্ষেত্রে আমরা ডেট, ইকুইটি এবং পেকিং অর্ডার থিওরি অনেক কিছুই আমরা পড়েছি এবং জেনেছি। এখন এটি হলো প্র্যাকটিক্যাল বিষয় এসছে সামনে, সেটি হলো কিভাবে আমি, আমার উপরে এই দায়িত্ব যদি পড়ে, তো এই কাজটি কিভাবে করব, তো মানে কম্বিনেশনটা কিভাবে ফর্ম করব। তো সেক্ষেত্রে কিছু কিছু এখানে কয়েকটা টিপস আছে। তো এটার তো ফিক্সড কোনো রুল নাই যে আমি 40-60 করব বা 50-50 করব, এরকমের কোনো রুল নাই। তবে কিছু রিয়েলিটি বা কিছু স্টাডি বা কিছু টিপস, এগুলি আমাদের মাথায় রাখতে হবে। এখানে যেমনি কয়েকটা টিপস আছে, দেখেন। নাম্বার 1, most non-financial corporations have low debt asset ratio. Most non-financial corporation, যেগুলি ফাইন্যান্সিয়াল কর্পোরেশন না, ফাইন্যান্সিয়াল কর্পোরেশন মূলত আমরা ওইগুলিকে ইন্ডিকেট করি হু আর ইনভলভড ইন বিজনেস অফ মানি, মানির বিজনেস যারা করে। তো সেগুলি তো আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে এখানে বলছি। এবং নন ফাইন্যান্সিয়াল বলতে অন্যান্য তো আরো অনেক ইন্ডাস্ট্রি আছে, যেমনি বাংলাদেশে তো শুধু ফাইন্যান্সিয়াল মানে ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এই টোটালটা হলো ফাইন্যান্সিয়াল। ফাইন্যান্সিয়ালের মধ্যে কি কি? ব্যাংকিং এবং এনবিএফআই। তো এই এই যে গ্রুপগুলি, এই গ্রুপের বাইরে তো আরো অনেক কোম্পানি আছে, আরো অনেক ম্যানুফ্যাকচারিং ফার্ম আছে, ফার্মাসিউটিক্যালস রয়েছে, কেমিক্যালস রয়েছে, গার্মেন্টস রয়েছে, এরকমের যত কিছু রয়েছে সেগুলি হলো নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন। এদের ক্ষেত্রে ক্যাপিটাল স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, এগুলি স্টাডি ইন্ডিকেট করে। এবং সেক্ষেত্রে লো ডেট অ্যাসেট রেশিও, ডেট অ্যাসেট রেশিও তার মানে টোটাল অ্যাসেটের মধ্যে ডেটের পরিমাণটা তাদের কম থাকে। তো এই টিপসটা জানলে কি হবে, এটি জানলে আপনি ব্যাংকে জব করলে ক্যাপিটাল স্ট্রাকচার একরকম চিন্তা করবেন, আবার ফার্মাসিউটিক্যালসে থাকলে আবার অন্য রকমের চিন্তা করবেন। কারণ এই টিপসটা আপনার জানা থাকলো যে মোস্ট নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন হ্যাভ লো ডেট অ্যাসেট রেশিও। দেন সেকেন্ড, নাম্বার অফ ফার্মস ইউজ নো ডেট। এটি আরেকটা টিপস বা আরেকটি ইনফরমেশন আপনার জন্য, যে অনেক ফার্ম রয়েছে যারা অল ইকুইটি ফার্ম, যে তাদের কোনো ডেট নাই, এরকম ফার্ম রয়েছে। তো এরকমের স্মল ফার্মের ক্ষেত্রে এগুলি বেশি হয়ে থাকে। তো আপনি এভাবেও চিন্তা করতে পারেন, যদি মনে করেন যে না আপনি টোটাল ডেটকে অ্যাভয়েড করবেন, সেটিও কখনো কখনো এটি হতে পারে, আপনি সেই চিন্তাও করতে পারেন। কিন্তু এই চিন্তাটা আমরা সবসময় করি না, বিকজ if we go for debt financing or leverage, then we have some tax advantages, যেটা আমরা আগেই বলেছি। সো সেই ট্যাক্স সেভিংস এর কারণে আমরা ওয়াল ইকুইটি ফার্মে থাকতে চাই না, আমরা চাই লিভার ফার্মে যেতে। কিন্তু ওয়াল ইকুইটি ফার্মও রয়েছে, এটি যে একেবারেই নাই সেরকম না। নাম্বার 3, there are differences in the capital structure of different industries. এটা ইন্ডাস্ট্রি ওয়াইজ ভ্যারি করবে।
ইন্ডাস্ট্রি ওয়াইজ ভ্যারি করবে, মানে আমাদের দেশের যে বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে, if we talk about the manufacturing industry, এটি এক ধরনের, ট্রেডিং ইন্ডাস্ট্রি এটি আরেক ধরনের। তো এখন ইন্ডাস্ট্রি ওয়াইজ ভ্যারি করবে যে কোন ধরনের ইন্ডাস্ট্রির ক্যাপিটাল স্ট্রাকচার কেমন। আপনি ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রি থেকে কয়েকটা কোম্পানি পিক করেন এবং তাদের ক্যাপিটাল স্ট্রাকচারটা একটু কম্পেয়ার করেন, দেন ইউ উইল ফাইন্ড যে হোয়াট অ্যাবাউট দ্য রিয়েলিটি, যে তাদের ক্যাপিটাল স্ট্রাকচার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কিন্তু পার্টিকুলার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয়তো আমরা কিছু সিমিলারিটি পাবো। বা ব্যাংকের ক্যাপিটাল স্ট্রাকচার যদি আমরা চিন্তা করি, সেটি এক ধরনের সিমিলারিটি পাবো, কিছুটা কম বেশি হলেও মোটামুটি সেম ক্যাটাগরির থাকে। আর আপনি যদি ফার্মাসিউটিক্যালসে যান, সেক্ষেত্রেও হয়তো শুধু ওই ফার্মাসিউটিক্যালস মানে ওই কোম্পানিগুলির ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে অনেক মিল পাওয়া যাবে। আবার আপনি যদি অন্য কোনো ফার্মের ক্ষেত্রে যান, সেক্ষেত্রে হয়তো আপনি ম্যানুফ্যাকচারিং এর মধ্যে তো কত কিছু রয়েছে, আপনার মনে করেন সিমেন্ট ইন্ডাস্ট্রি, তো যারা সিমেন্ট তৈরি করে এরকমের যে কোম্পানিগুলি রয়েছে সেগুলি একটা। তারপরে যারা আপনার স্টিল রড এগুলি তৈরি করে সেগুলি আরেকটা ইন্ডাস্ট্রি, তো তাদের ক্যাপিটাল স্ট্রাকচার একরকম। তো আবার যদি আপনি নার্কোটিক্স তো একটা ইন্ডাস্ট্রি, মানে যেগুলি টোবাকো বিজনেস করে। তো এরকমের একটা ইন্ডাস্ট্রির ক্যাপিটাল ফরমেশন বা স্ট্রাকচার ডিফারেন্ট হয়ে থাকে। তো এখন আপনি কোন ইন্ডাস্ট্রিতে বিলং করেন, সেই ইন্ডাস্ট্রির অ্যাভারেজ পিকচারটি কেমন সেটি চিন্তা করেই আপনাকে এই ক্যাপিটাল স্ট্রাকচারটা সেট আপ করা উচিত। নাম্বার 4, মোস্ট কর্পোরেশনস এমপ্লয় টার্গেট ডেট ইকুইটি রেশিও। বেশিরভাগ ফার্মের ক্ষেত্রে দেখা গেছে যে মোস্ট অফ দ্য ফার্মস দে আর সেটিং আ টার্গেট ক্যাপিটাল স্ট্রাকচার। দ্যাট মিনস তারা সবসময় ধরে নেয় যে আমরা 40-60, যে আমরা সবসময় এটা মেনটেন করবো, একটা টার্গেট ধরে নেয়। তো 40-60 তার মানে কি, যে আমরা মনে করেন 40 ইকুইটি আর 60 ডেট, তো এই রেশিওটা ধরে নিব। এখন আমাদের বর্তমান ক্যাপিটাল 1 crore টাকা, এটা যদি 1.5 কোটি হয়, 5 কোটি হয়, 10 কোটি হয়, যতই বাড়ুক আমরা এই রেশিও থেকে আমরা চেঞ্জ হব না, রেশিওটা আমরা ধরে রাখবো। এরকম অনেক ফার্ম এইভাবে চিন্তা করে থাকে যে দে আর ফলোইং আ ফিক্সড ক্যাপিটাল স্ট্রাকচার। ওকে, and finally capital structure of individual firm can vary significantly over time. তো এটিও দেখা গেছে যে কোনো ফার্ম যে তার ক্যাপিটাল স্ট্রাকচার যে যাত্রা শুরু করলো, from their inception of their business, what was the capital structure, and after 5 years, 10 years or 20 years of their business experiences, their capital structure is totally changed. So at their time of their launching of the business, their structure may be 40-60, and after 20 years the structure may be 30-70 হতে পারে এরকম। তার মানে ওভার দ্য টাইম এটি চেঞ্জ হতে পারে। এরকমও দেখা গেছে অনেক কোম্পানির এক্সাম্পল স্টাডিতে দেখা গেছে যে তাদের শুরুতে একরকম ছিল, 10 বছর পরে অন্যরকম দেখা গেছে, 20 বছর পরে আবার চেঞ্জ হয়ে গেছে। তার মানে দেয়ার বিজনেস এন্ড দেয়ার রিয়েলিটি, এটি স্ট্রাকচারটা এরকম চেঞ্জ হতে পারে। ইউ গট দি পয়েন্ট? তো এই ইনফরমেশন গুলি বা টিপস গুলি যদি আমাদের মাথায় থাকে, দেন উই ক্যান সেট আপ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার এফিশিয়েন্টলি। এবং সেট আপ করার আলটিমেট অবজেক্টিভটা কি বলেন তো? কোন ধরনের ক্যাপিটাল স্ট্রাকচার আমরা সেট করব, এর মূল উদ্দেশ্যটা কি, আমাদের মাথায় কি থাকতে হবে বলেন? স্যার আলটিমেট গোল তো স্যার আমাদের যে ম্যাক্সিমাইজিং অফ ওয়েলথ অফ এনি কর্পোরেশন। এক্স্যাক্টলি, তার মানে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, সেই বিষয়টি তো আমাদের মাথায় থাকতে হবে। মিজান সাহেব ছিলেন এতক্ষণ? হ্যাঁ স্যার, আমি তো শুরু থেকে আছি স্যার। ও আচ্ছা, না আপনার কথা শুনিনি তো এতক্ষণ। না আপনার রিলেটিভ মারা গেল না, আমি ভাবছি ওখানে চলে গেছেন কিনা। ও স্যার, এসেই তো অ্যাসাইনমেন্টটা পাঠিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, আর গত ক্লাসও করছিলাম, ক্লাস মিস দিন। তো যাই হোক, দ্যাট ইজ দ্য আলটিমেট অবজেক্টিভ, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। আর এটা মাথায় রেখেই
কোন ধরনের ফরমেশনে যাব, কি করলে ভালো হবে। এখানে ভালো বলতে আমরা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, ভালোর কিন্তু মানে ডেফিনেশন এখানে মেজারমেন্ট বাই মানি, টাকা দিয়ে সবকিছু। এখানে কর্পোরেশনের ক্ষেত্রে এভরিথিং ইজ কনসিডার্ড বাই মানি, কিন্তু এই কর্পোরেশন স্টাইল যদি আমরা ব্যক্তিগত লাইফে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আবার অনেক সময় সমস্যা হয়। কিভাবে? যে কর্পোরেশন তো চিন্তা করবে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, তারপরে প্রফিট ম্যাক্সিমাইজেশন, কোথায় বেনিফিট, কোথায় রিস্ক মিনিমাইজ করা যাবে, কোথায় ইন্টারেস্ট বেশি পাওয়া যাবে, এগুলি চিন্তা করবে। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি ফ্রেন্ডদেরকে যে এখন মিষ্টি খাওয়াইলে তো আমার খরচ, তো এটি তো কস্ট মিনিমাইজ করতে হবে, তাহলে খাওয়ানো যাবে না। তার মানে এইগুলি পার্সোনাল লাইফে যদি কর্পোরেশন স্টাইল যদি আমরা পার্সোনাল লাইফে ফলো করি তাহলে তো আমেরিকান স্টাইল হয়ে যাবে। আমেরিকাতে হাজবেন্ড ওয়াইফ একসাথে খাওয়া দাওয়া করে যে যার মতো বিল দিয়ে চলে আসে, তো এরকমও দেখা যায় আর কি। তো স্যার পার্সোনাল লাইফ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা যাবে না, স্যার একটু কথা বলেন, আমাদেরকে খাওয়াইতে হইব। জি বলেন স্যার একটু কথা বলি। স্যার আমার একটা দাওয়াত আছে স্যার, যদি আপনি অনুমতি দেন স্যার আমি একটু লিভ নিতে পারি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার একা একা খেতে যাচ্ছে দেখছেন, পরে দেখে নিয়েন। একটা কথা আছে না, একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও, তো আপনি না বলে যাওয়াটাই তো ভালো ছিল। স্যার আপনার অনুমতি ছাড়া তো যাইতে পারি না স্যার, ক্লাসে আছে, আপনার অনুমতি ছাড়া কি যাওয়া কথা। বেস্ট অফ লাক, বাকিটা ভিডিও দেখে নিয়ে নেন। জি স্যার আসসালামু আলাইকুম। তো আমরা যেটা বলছিলাম যে পার্সোনাল লাইফে আসলে এই কর্পোরেট স্টাইল ফলো করা উচিত না। তো আমরা অনেক সময় কি হয়, কর্পোরেশনের কালচারে এতটা কালচার্ড হয়ে যায়, তখন ব্যক্তিগত লাইফ ওইভাবে শেপ আপ করে ফেলি। কিন্তু এই ব্যাপারে একটু আমাদের সতর্ক থাকা উচিত, বিকজ আমেরিকাতে এটা সম্ভব, বা ইউরোপিয়ান কান্ট্রিতে আমেরিকাতে সম্ভব, বিকজ দেয়ার অবজেক্টিভ অফ লাইফ ইজ ডিফারেন্ট and our objective of life is different. তারা মনে করে জীবনটা হলো শর্ট, সো ম্যাক্সিমাইজ ওয়েলথ এন্ড এনজয় টু দ্য ম্যাক্স, মানে বেশি বেশি ইনকাম করো, বেশি বেশি ভোগ করো। এই জন্য সারা সপ্তাহ ধরে তারা কাজ করবে, এন্ড এন্ড অফ দ্য উইক তারা সি বিচে যাবে, ট্রাভেলিং এ যাবে, ঘুরবে, এগুলি করবে তারা। তো এটাই হলো তাদের লাইফ, মানে ইনকাম করবে আর এনজয় করবে। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ দেয়ার লাইফ। সো উই আর মুসলিম, সো আওয়ার ডেফিনেশন অফ লাইফ ইজ টোটালি ডিফারেন্ট। সো সেই কারণে আমরা যদি ওদের স্টাইল ফলো করি সব জায়গাতে, বিজনেসের স্টাইল তো আমরা ওদেরটা যেহেতু পড়াশোনা করছি এখানে, এই বইপত্র তো ওদের, এই সিস্টেমও ওদের, যেহেতু কান্ট্রি এটা ফলো করে এই কারণে আমরা এটা পড়ছি। কিন্তু এটা পড়তে পড়তে যদি আমরা আমাদের ওই যে পার্সোনাল ভ্যালুস গুলিকে চেঞ্জ করে ফেলি, সেটি আমাদের মাথায় রাখা উচিত যে কর্পোরেশনের স্টাইল, এটা তো কর্পোরেশনে আমরা করে যাচ্ছি জবের কারণে, ফর দ্য সেক অফ জব, ফর দ্য সেক অফ বিজনেস, কিন্তু ওইটা আমাদের মাথায় রাখা উচিত যে আওয়ার অবজেক্টিভ অফ লাইফ ইজ ডিফারেন্ট ফ্রম দেয়ার অবজেক্টিভ অফ লাইফ। তাহলে আমাদের অবজেক্টিভ অফ লাইফটা কি? সেটি হলো টু স্যাটিসফাই আওয়ার ক্রিয়েটর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো দ্য অ্যাকশন দ্যাট উইল স্যাটিসফাই আওয়ার ক্রিয়েটর, দ্যাট শুড বি ডান। যেসবগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করবে সেই অ্যাকশনগুলি আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত। তো এখন যদি আমরা এইভাবে কম্পেয়ার করি যে আমাদের কোনো রিলেটিভ অসুস্থ হয়েছে, এখন তাকে দেখতে যেতে হবে, এর দুইটা মিনিং হতে পারে। যে দেখতে গেলে কি হবে, আমার এখানে কিছু খরচও থাকতে পারে, আমার এখানে টাইম ইনভেস্টমেন্ট আছে। কর্পোরেশন স্টাইলে চিন্তা করলে তো আমি চিন্তা করবো যে না, খরচ করা যাবে না, শুধু শুধু খরচ করে লাভ কি, এখানে আমার বেনিফিট কি, কোনোই তো বেনিফিট নাই। তো এটা হলো কর্পোরেট স্টাইল অফ থিঙ্কিং বা আমেরিকান থিঙ্কিং। So as a Muslim, we should not think in this way in this social relations or in personal life, because কাউকে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া হলো সওয়াবের কাজ, এবং আমরা যখন কাউকে কোনো বিষয় সে যেটা পছন্দ করে সেগুলি নিয়ে, খাবার হোক বা অন্য কিছু, সেটি নিয়ে তাকে দেখতে যাই এবং সে যখন খুশি হয়, তো এই কারণে আমাদের গুনাহ মাফ হয়ে যায়। তো এটি হলো আওয়ার থিঙ্কিং। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার জেঠু অনেক অসুস্থ, 6 মাস আগে তো বাবা মারা গেলেন। উনি কোভিড-19 পজিটিভ ছিল, এখন ভালো হয়ে যাওয়ার পর ওনার ফুসফুসে হচ্ছে, মানে লাঞ্চ একদম 90 কি 80% ড্যামেজ হয়ে গেছে, মানে মৃত্যুর সাথে হয়তো পাঞ্জা লড়ছে।
বুঝতে পারছি না আমার মানে জেঠু ফিরে আসবে কিনা আসবে, সবাই একটুখানি দোয়া করবেন। ইনশাআল্লাহ আমাদের পারিবারিক মেন্টালিটি একদমই ভালো না, সবাই এতটা ভেঙে পড়ছে। আমার বাবা তো 6 মাস আগে মারা গেলেন কোভিড-19 পজিটিভ হয়ে। এখন যার কথা বললেন আপনার কি হয় বললেন? আমার বড় চাচা, জেঠু। বড় চাচা, আচ্ছা আচ্ছা। জি, অবশ্যই উনি আমাদের এতটা দোয়া। আফসোস করছিল যে আমার ভাই আমার আগে চলে গেল, আমি আমি কেন গেলাম না, আমাকেও তো আল্লাহ ডাক দিতে পারতো। উনি এতটা ভেঙে পড়ছে, এখন ওনারে কোভিড-19 পজিটিভ হয়ে উনি ভালো হয়ে গেছে। ভালো হয়ে উনি আগেও হার্টের রিং পরানো ছিল, ফেস মেকার করা ছিল, ভিতরে হার্টবিট বাড়ার জন্য যন্ত্র বসানো। উনি ইন্ডিয়া থেকে এভাবে করে আসছে, সবাই তো চিন্তা করলেন যে উনি হয়তো বা চলে যেতে পারে। উনি এখন অনেক অসুস্থ, মুগ্ধ হসপিটালে হচ্ছে, আইসিইউ তে আছে, সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সেই দোয়া তো থাকবেই। আর প্রায় আজকে অনেক 2-3 সপ্তাহ ধরে অনেক অসুস্থ। আমি আপনার অ্যাসাইনমেন্টও ঠিকভাবে মানে ক্লিয়ার করতে পারিনি, অনেকটা বাকি রয়ে গেছে। না সেটা তো আমি জানি, সমস্যা নাই এটা। তো আপনি স্যার আমি রিসেন্ট আপনাকে দিয়ে দেব অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার করে, প্রেজেন্টেশনটাও রেডি করতে পারিনি। সবাই অনেক দৌড়াদৌড়ি করছে আর কি, ওনাকে নিয়ে অনেক অসুস্থ। আচ্ছা, ওকে ফাইন। সো এটা সমস্যা নাই, আপনি আপনার সময় মতো দিলে সমস্যা নেই। এটা তো অসুস্থতা, ফ্যামিলির ব্যস্ততা। আপনার তো বেবিও আছে, ওরা সুস্থ আছে না? জি স্যার, বেবিও আছে। বেবি নিয়ে আর কি অনেক মানে জেঠু হয়ে দেখতে যাচ্ছি, খাওয়া দাওয়া, রান্না বাড়ি করা সবকিছু। আমার মাও তো অনেক অসুস্থ, উনিও সবকিছু নিজের হাতে ভাবে করতে পারে না। এখন অনেকটা শোক ভিতরে রয়ে গেছে। সবকিছু মিলিয়ে আসলে আমার পরিবারের অবস্থাটা বেশি ভালো না। আচ্ছা ইনশাআল্লাহ আপনি ভেঙে পড়বেন না, আপনি মনোবল রাখুন, আপনি আল্লাহর উপরে ভরসা করুন। আল্লাহ আমাদেরকে সেভ করবেন এবং আমাদের জন্য যাতে ভালো কিছু করেন, আল্লাহ সেই দোয়াই থাকবে। তো এরকমের সিচুয়েশনে যেটি হয়, এরকমের আশেপাশে কেউ অসুস্থ হলে তো আমরা ভেঙে পড়ি, এটাই স্বাভাবিক। কিন্তু এইটা অসুস্থতা তখন আরো আমাদেরকে বাড়িয়ে দেয়, কারণ এটি হলো এক ধরনের ট্রমা বলে। তো আমরা যখন কোনো অসুস্থতার খবর শুনি, মৃত্যু সংবাদ শুনি, এগুলি শুনে যখন আমরা হিউজ একটা স্ট্রেসের মধ্যে থাকি, তখন আমরা একটা মেন্টাল ট্রমার মধ্যে পড়ে যাই। আর এই যখন আমরা ট্রমাটাইজড হই, তখন আমাদের এই ইমিউনিটি সিস্টেমটা অনেক বেশি উইক হয়ে যায়। আর তখন যেই অসুস্থতা আমার কাটিয়ে ওঠা সহজ ছিল, সেটা তখন আরো ডিফিকাল্ট হয়ে যায় এটা ওভারকাম করা। তো এরকমেরই একটি কেস হয়েছে যেটি আপনার চাচার ক্ষেত্রে বলেছেন আর কি। তো এখন এই জন্য তার মনোবল দৃঢ় করার জন্য তার সঙ্গ দেয়া, এবং এখন তো আইসিইউতে আছে যেহেতু। স্যার উনি তো একদম প্রায় এখন সেন্সলেস অবস্থায়, কিন্তু ওনার হার্টবিট আছে। ওনার হচ্ছে অক্সিজেন লেভেল 90 ছিল, 90 থেকে অনেকটা কমে গিয়েছিল, আবার আজকে দেখা যাচ্ছে যে 99 কে 100 এর মধ্যে আছে। আবার ভেন্টিলেটরের ইয়াটা যখন কমিয়ে দেয় 1-2 পয়েন্ট, তখন ওনার অনেকটাই নিচে নেমে যায়, আবার উঠা নামা এর মধ্যে আছে আর কি। আচ্ছা আচ্ছা। এখন যাই হোক, আসলে এখন তো আল্লাহর হাতে, এখন তো আল্লাহর হাতে যে অবস্থায় আছেন আর কি, বাকিটা আল্লাহর ডিসিশন, যে ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন আর কি। এখন সেটা ভালো কিছু হোক, আল্লাহ মানে নেক হায়াত দান করুক, সেটা তো অবশ্যই আমাদের দোয়া থাকবে। তো ইনশাআল্লাহ। আর আমাদের আশেপাশে তো অনেকেই অসুস্থ এরকম হচ্ছে, আমরা সবাই দোয়া করি স্যার, সবাই দোয়া করে দিব আমরা ইনশাআল্লাহ। আর দোয়া করার তো সিস্টেম আছে, করার সিস্টেম আছে। আপনারা সবাই দুরূদ শরীফ পড়ে এটা দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। তো এটা জি স্যার ইনশাআল্লাহ। আমরা যেটি বলছিলাম যে এই কর্পোরেট লাইফস্টাইল এবং আমাদের পার্সোনাল লাইফস্টাইলে এটা এই এক করে ফেললে চলবে না, আমাদের এটা আলাদা, সেটা মাথায় রাখতে হবে। এবং সেটি যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে এই অসুস্থতার এক্সাম্পল, যে এখানে আমরা যদি ওইভাবে চিন্তা করি যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সেটি আমাদের জন্য সওয়াবের কাজ, তখন কিন্তু আমি এখানে কত খরচ হলো সেই দিকে আমি তাকাবো না, কারণ আমি এটাকেই তখন প্রায়োরিটি দিব। আর যদি আমরা এই বিষয়টিকে ইগনোর করি, তখন সোশ্যাল রিলেশনস এগুলি তখন মিনিমাইজ হয়ে যাবে। এখন দেখেন আমাদের সোসাইটি কিন্তু ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটির মতো দিন দিন টার্ন করছে, সেই সোশ্যাল রিলেশনগুলি ব্রেকডাউন হয়ে যাচ্ছে।
দিন দিন আমরা একেবারে মানে ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে যাচ্ছি, শুধু নিজেকে নিয়ে চিন্তা করা, নিজের ফ্যামিলি পর্যন্তই সীমাবদ্ধ, বাইরের মানুষের কথা চিন্তা করা, এরকমের একটি অবস্থায় আমরা এখন অনেকটা দূরে সরে যাচ্ছি। এটা আমেরিকাতে, ইউরোপে এটা স্বাভাবিক, সেখানে হয়তো সবাই কাছাকাছি থাকলেও কেউ কারো নাই, কিন্তু আমাদের সোসাইটিও সেরকমই একটি ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটির দিকে যাচ্ছে। এটি কখন হয়? when the society is controlled by the corporation and when the corporate culture is dominant in the society, then এই সমস্যাগুলি তখন আমরা দেখতে পাই প্রিডমিনেন্ট থাকে সোসাইটির মধ্যে। তো এই কারণে আমাদের সতর্ক থাকা ইন এ সেন্স যে উই আর মুসলিম, আওয়ার বিলিফ ইজ ডিফারেন্ট ফ্রম দেয়ার বিলিফস। সো সেক্ষেত্রে বিজনেস, ইকোনমিক্স, জব, সেক্ষেত্রে তো কান্ট্রি যেহেতু ওদেরটা ফলো করে সেগুলির মধ্যে আমাদের যেতে হয়, কিন্তু পার্সোনাল লাইফেও যাতে আমরা ওভাবে সেবা করে না ফেলি, সবসময় যাতে আমরা ওই সবসময় টাকা ইনকাম এগুলির পেছনেই না ছুটি। তো সোসাইটির ম্যাক্সিমাম লোকই তো এখন শুধু টাকা কিভাবে ইনকাম করা যাবে, শুধু সবকিছু বাদ দিয়ে এর পেছনেই ছুটছে। এবং ছোটার তো একটা লিমিট আছে, কিন্তু এর কোনো লিমিট নেই। এবং টাকা ইনকাম করে করে তো আমরা যে বিভিন্ন সময় পেপারে দেখি যে এই লোকগুলি যে বিদেশে অর্থ পাচার করে একটা ব্যাংক লুটপাট করে পুরো কোম্পানি শেষ করে দিচ্ছে। তার মানে যদি আমরা ধরি টাকা দরকার হয়, কি পরিমাণ টাকা দরকার ছিল তার তো এটা তো আসলে দরকারের জন্য করে না, এটা হলো একটা অসুস্থতা। যে অসুস্থতার কারণেই মানে এর কোনো লিমিট নাই, যত টাকা দিবেন তারপরেও সে টাকা চাচ্ছে, এটাই হলো অসুস্থতা। আমরা মস্তিষ্কের কারণে এগুলা হয় স্যার, কারণ হচ্ছে একটা মানুষের কত টাকা লাগে স্যার। এক্স্যাক্টলি। তো এখন এর জন্য তো আমাদের চিন্তা করা উচিত যে আমি কোন ধরনের লাইফস্টাইল চাই, আমি কিভাবে বেঁচে থাকতে চাই, আর এর জন্য আমার কি পরিমাণ ইনকাম দরকার। তো সেই অনুযায়ী তো একজন মানুষ চলবে এবং আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবে যাতে হারামের মধ্যে না যায়। কিন্তু এগুলি বাদ দিয়ে যখন মানুষ টাকার পেছনে ছুটে, তখন এর কোনো লিমিট নাই। যত ইনকাম করবে আরো বেশি ছুটবে, আরো বেশি ইনকাম করবে, আরো বেশি দুর্নীতি করবে। তো মানে এই যে এটা হলো লিমিটলেস। সো এটাই হলো অসুস্থতা, এটা ইন্ডিভিজুয়ালের অসুস্থতা। আর এই অসুস্থ লোকজন যখন সোসাইটির মধ্যে বেশি হয়ে যায়, তখন হল সোসাইটি অসুস্থ হয়ে যায়, যেটি আমরা আশেপাশে দেখছি। তো এখান থেকে আমাদের অবশ্যই বের হওয়ার চেষ্টা করতে হবে, এবং সেটা আমরা যখন এভাবে চিন্তা করব, ভালো চিন্তা করব, তখন আমাদের আশেপাশের লোকজন দেখে হয়তো মোটিভেটেড হবে, তারাও বেরিয়ে আসার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো সেই বিষয়টি আমাদের মাথায় রাখা উচিত। তো এখানে আমরা এই চ্যাপ্টারে এই কর্পোরেশনের ক্যাপিটাল স্ট্রাকচারটা শেষ করলাম। একটি বিষয় শুধু এখন আমাদের বাকি থাকলো, সেটি হলো যে ক্যালকুলেশনের একটি বিষয়। আমাদের সময় আছে না? 6:30 বাজে স্যার। না স্যার, বেশি নাই স্যার, বেশি নাই স্যার, অন্তত 15 মিনিট 20 মিনিট আছে আমাদের। এইটা স্যার এরকম। জি। তো এখন ওই চ্যাপ্টারেরই একটা দেখি আমরা। চ্যাপ্টার 16 এর শেষের দিকে আসেন। চ্যাপ্টার 16। স্যার মার্কস গুলো গ্রুপে দিলে মনে ভালো হতো, আমরা কিন্তু ক্লাসে নাই। সবাই তো শুনে ফেলছে স্যার। পাপিয়াও আমার কাছে জানতে চাইছে যে ও কত পেয়েছে। শরীফ ভাই বললো যে ওই সময় শরীফ ভাই ছিল না, জানতে চাইলো। সে মনে হয় 27 পেতে, ভুলে গেছি আমি শরীফের কত লিখছিলাম, ভুলে গেছি। 27 বা 26 এরকম কিছু একটা, এরকম 26-27 এরকম। স্যার একটা ছবি দিয়ে দিলে মনে হয় বেশি বেটার হয়। এটা ছবি দিতে হলে সে ইনপুট দিব, তারপরে দিব আর কি। স্যার একটু মুখে বলেন না স্যার, দুজনের তো। কাটটা বলবো? শরীফ 40 বছর 412। শরীফুল ইসলাম না? শরীফুল ইসলাম স্যার 24। আর যে পাপিয়া যে বললো ওটা বলেন। পাপিয়া 22। থ্যাংক ইউ স্যার। ওকে, এইটা আমরা বোধহয় চ্যাপ্টার 16 এর, এটা তো চ্যাপ্টার কত 14। 16 কত পেজ দেখেন তো? আমার সাথে মিলবে না। 16494।
494 আচ্ছা গুড তো এটার শেষের দিকে আসেন চ্যাপ্টারের শেষের দিকে 519 স্যার 519 মতো শেষের দিকে 519 আচ্ছা তো এখন এখানে এই যে এক নাম্বার এটা দেখেন এটা দিয়েই শেষ করব আমরা EBIT and leverage EBIT and leverage কোশ্চেন আমরা গত ক্লাসে আমরা যে একটা ক্যালকুলেশন দেখিয়েছিলাম ওই সেম এটা ইপিএস বের করা তারপরে ওই সেম প্রবলেম এটা পড়েন সবাই তাহলে বুঝবেন মানি ইনকর্পোরেশন একটি কোম্পানির নাম হ্যাজ নো ডেট তাদের কোনো ডেট নাই মানে অল ইকুইটি ফার্ম আউটস্ট্যান্ডিং and the total market value $275,000 earning before interest and taxes by EBIT are projected to be 21,000 if economic conditions are normal condition is 21,000 if there is a strong expansion in the economy then EBIT will be 25% higher তার মানে 21,000 এর 25% বেশি তার মানে অ্যাড করলে কত হয় বের করে দেখেন আর if there is a recession then EBIT will be 40% lower তার মানে 21,000 এর 40% কম বের করে মাইনাস করে যেটা হয় সেটা money is considering a 99,000 debt issue with an interest rate 8% সে এখন কি প্ল্যান করছে সে 99,000 ডেট ইস্যু করবে তার মানে অল ইকুইটি ফার্ম থেকে সে লিভারেজ ফার্মে যাবে the proceed will be used to repurchase share of stock এই টাকা দিয়ে সে শেয়ার কিনে ফেলবে তার মানে মার্কেটে আউটস্ট্যান্ডিং শেয়ারের সংখ্যা কমে যাবে there are currently 5,000 shares outstanding in the market মার্কেটে বর্তমানে 5,000 শেয়ার রয়েছে অল ইকুইটি ফার্মের যখন সে লিভার ফার্মে যাবে তখন এই 5,000 শেয়ার থাকবে না এটা কমে যাবে ignore taxes for this problem ট্যাক্স এখানে ধরতে হবে না আমাদের এখন এটা হলো আমাদের প্রবলেম ক্যালকুলেট করতে বলেছি কি দেখেন ক্যালকুলেট আর্নিং পার শেয়ার ইপিএস under each of the three economic scenario before any debt is issued and also calculate the percentage change in EPS আচ্ছা এখানে আমাদের ইপিএস বের করতে হবে এবং রিস্ট্রাকচারিং এর আগে মানে অল ইকুইটি ফার্মের কেমন এবং আফটার রিস্ট্রাকচারিং পরে কি চেঞ্জ আসবে সেটিও বের করতে হবে এটাই একটি एग्जांपल গত ক্লাসে করেছিলাম মনে আছে কি জি স্যার ওই একই রকম তিনটা সিনারিও এবং ইপিএস বের করতে হবে বিফোর ডেট এবং আফটার ডেট তার মানে অল ইকুইটি ফার্মের কেমন এবং তো এটা আমরা একটু ট্রাই করি ওই আগের ফরম্যাটটা বই থেকে যেটি দেখেছিলাম ওইটা একটু দেখে নেই সবাই এখানে তিনটি সিচুয়েশন এখানে থাকবে কি কি রিসেশন নরমাল এবং বুম বুঝছেন সবাই একটু ওইটা দেখে নেই গত ক্লাসের ওইটাই তো বইয়ে ছিল বইয়ের एग्जांपलটা দেখে নেই তাহলে এটা করতে সুবিধা হবে ওই একই ফরম্যাট কত নম্বর পেজ স্যার বইয়ের শুরুর দিকে দেখেন চ্যাপ্টার 16 নম্বর চ্যাপ্টারের শুরুর দিকে দেখেন রিসেশন রুবেল ভাই হেল্প করেন না পেজ নাম্বার বলে না ভাই আমি নিজে গত ক্লাস করিনি তাই বলতে পারছি না আপনি একটু দেখেন ভাই আমি খুঁজে পাচ্ছি না 497 ধন্যবাদ ফাইন্যান্সিয়াল টার্ম এন্ড কর্পোরেশন টার্মস এন্ড কারেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার তো এখানে আমরা কি করব ওই ফরম্যাটের মধ্যে দেখেন ইবিআইটি দিয়ে শুরু করতে হবে তিনটা সিচুয়েশন লিখবেন তিনটা কি বলেন তিনটা কি রিসেশন এক্সপেক্টেড এক্সপানশন
রিসেশন, নরমাল বা এক্সপেক্টেড এবং বুম আর কি যেটা এক্সপেনশন। জি এক্সপ্লয়েটেড। স্যার আপনি স্যার এটা তো আমরা করছিলাম কোন অ্যাকাউন্টে ওই হ্যাঁ করতে পারেন না, গত ক্লাসেই তো আমরা করলাম। স্যার অ্যাসাইনমেন্টের মধ্যে তো করছিলাম মনে হয়, গত ক্লাসে না না করেছি না আমরা। কেস স্টাডিতে আমরা বললাম এখানে রিসেশন লিখবেন, এটা করছি। রুবেল ভাই এটা পোর্টফোলিওতে করছি। রুবেল ভাই হ্যাঁ হ্যাঁ পোর্টফোলিওতে করছিলাম। পোর্টফোলিওতে করছি, এটা পোর্টফোলিও ম্যানেজমেন্টে। আচ্ছা করলে তো ভালো। দেখেন তাহলে ইবিআইটি কত নরমালে? নরমালে কত? 21,000 ছিল না? 21,000। জি স্যার $21,000 এটা আপনি নরমালের মধ্যে লিখেন। এখন বাকি দুইটা কত হবে বলেন তো? স্যার 20 এক্সপেনশন কত আর রিসেশন কত বলে দেয়া আছে কিন্তু। 21,000 25% এক্সট্রা। হ্যাঁ ওর সাথে 25% অ্যাড করতে হবে, এটা হবে এক্সপেনশনে, আর 40% মাইনাস করে ওইটা হবে রিসেশনে। তাহলে ওই ফিগার দুইটা বের করে লিখেন। ওরে বাবা স্যার আমার কাছে এই এডিশনের বই আছে স্যার, কোনো মিল পাচ্ছি না স্যার, টপিকগুলো মিলতেছে। মিল না পাইলে তো আমি পড়ে শুনাইলাম, আপনি কেউ একজন পেজটা শেয়ার করে দিলে পাবেন নাকি, বা আমি তো এখানে দেখাইলাম একটু আগে। স্যার আমরা তো হচ্ছে যে ফাইলটা ওপেন করছি স্যার, আপনি একটু কোশ্চেনটা দেখাইলে বেশি বেটার হইতো, এসেনশিয়ালে যদি কোশ্চেনটা থাকতো। আচ্ছা 12,600 আর নরমাল 21,000। 26,250 আর তাহলে দুইটা পেয়েছি আমরা। জি স্যার 12,600 কত 12,600 আর 26,250। আচ্ছা এটা হলো ইবিআইটি। এখন আমরা জানি আমাদের এখানে ইপিএস বের করার জন্য আমাদের কি দরকার? ইপিএস এর ফর্মুলা বলেন। শেয়ার সংখ্যা, নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ টোটাল ইনকাম ভাগ নাম্বার অফ শেয়ার। 26,250 নাম্বার অফ শেয়ার দরকার, আর একটা কি দরকার? নেট ইনকাম ভাগ নাম্বার অফ শেয়ার। নেট ইনকাম দরকার। তো নেট ইনকাম বের করার জন্য ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতে হয়, ট্যাক্স বাদ দিতে হয়। এখানে ট্যাক্স নাই বলে দিছে, ইগনোর, তাহলে ট্যাক্স লাগবে না। ইন্টারেস্ট বাদ দিতে হবে, কিন্তু এখন তো আমরা আছি আনলিভার্ড ফার্মে, এখানে কোনো লোন নাই, আর লোন নাই মানে হলো কোনো ইন্টারেস্ট নাই। তাহলে যেটি ইবিআইটি এর নিচে আরেকটা লাইন লিখেন নেট ইনকাম, এই ফিগারগুলি লিখেন, কারণ ইন্টারেস্ট এখানে নাই এবং ট্যাক্স নাই, এটাই নেট ইনকাম। তারপরে নেট ইনকাম লিখে এই ফিগারগুলি লিখেন একটা রোতে, তারপরের লাইনে ইপিএস লিখে আপনি ইপিএস গুলি বের করেন। 5,000 শেয়ার বলে দেয়া আছে না এখানে? শেয়ার সংখ্যা লিখবো না? না এখানে বলে দেয়া আছে দেয়ার আর কারেন্টলি 5,000 শেয়ারস আউটস্ট্যান্ডিং। তো আপনি 5,000 দিয়ে ডিভাইড করবেন, বের হয়ে যাবে।